শুরু করছি ক্লাস। আজ যে চ্যাপ্টারটা শুরু করছি তার নাম হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি, যার বাংলা টার্ম হচ্ছে স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা, এই যে স্থিতিস্থাপকতা টার্মটা, এটা সম্পর্কে আজ বিস্তারিত জানবো যে বিষয়টা আসলে কি কি নিয়ে ডিল করছে আমাদের সঙ্গে। এতে প্রথম যে টপিক আসছে সেটা হচ্ছে ডিফর্মিং ফোর্স অ্যান্ড রেস্টোরিং ফোর্স। বিষয়টা কি একটু বলি খোসলা করে। আকাশ, তুমি কি জানো ডিফর্মিং ফোর্সটা কি? এনি আইডিয়া অ্যাবাউট ডিফর্মিং ফোর্স? আকাশ জানো? না স্যার, বাংলাতে বললে ভালো। এটা বাংলা টার্ম কি বলা যায়, যেমন এটা বাংলা টার্মটা আমি ঠিক বিকৃতি বল এক ধরনের বলতে পারো, বা যে বিকৃতি বল বা বিকৃতি ঘটানো, মানে পরিবর্তন ঘটানো এক ধরনের। হুম, বিষয়টা কি একটু বলি। না, বলছে when we apply an external force, অর্থাৎ যখন আমরা প্রয়োগ করবো একটি বাহ্যিক বল upon a body, কোন একটি বস্তুর ওপর, তারপর কি হবে? there is a change either in size or shape or both, মানে আকার বা আকৃতি এই ধরনের কোনো কিছুর পরিবর্তন লক্ষ্য করা যাবে, বা আকার এবং আকৃতি উভয়েরই পরিবর্তন লক্ষ্য করা যাবে। সাইজও পরিবর্তন হবে, শেপটাও পরিবর্তন হবে, তখন তাকেই বলবো ডিফর্মিং ফোর্স। এবার হচ্ছে রেস্টোরিং ফোর্স, বিষয়টা কি? এটা তো বুঝলাম ডিফর্মিং ফোর্স মানে যে কোনো বস্তুর উপর যে বল প্রয়োগ করলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটে, তাকে বলা হচ্ছে ডিফর্মিং ফোর্স। এবার বিষয়টা হচ্ছে রেস্টোরিং ফোর্স, বিষয়টা কি? না, এটা বলছে এটা হচ্ছে, দেখো, ডিফর্মিং ফোর্সের ক্ষেত্রে কি হলো, আকারটা পরিবর্তন হয়ে অন্য একটা রূপ নিল, আকার আকৃতি পরিবর্তন হয়ে। এবার রিস্টোরিং ফোর্স হচ্ছে সেই ফোর্স যার দরুন সে তার পূর্বের আকার অবস্থান ফিরে পাবে, পূর্বের আকার আকৃতি ফিরে পাবে। কথাটা বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে? তাহলে ডিফর্মিং ফোর্স কি ডিল করছে না, আকার আকৃতি পরিবর্তন, কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তনের জন্য যে বলের প্রয়োজন হয় তার নাম বলা হচ্ছে ডিফর্মিং ফোর্স, এবং আকার আকৃতি পরিবর্তনের পর তাকে আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে বলের প্রয়োজন হয় সেই বলটাকে বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স। ক্লিয়ার হয়েছে আকাশ? বিষয়টা ক্লিয়ার হয়েছে দুটো টার্ম সম্পর্কে? যেমন ধরো একটা রাবার নিয়ে নিলাম আমি, রাবারটাকে আমি এবার টানবো। বাড়িতে অনেক কাজেই আমরা বাড়িতে ব্যবহার করে থাকি, ছেলে মেয়ে সবাই, মা দিদি দাদা সবাই ব্যবহার করে থাকি রাবার। এই যে রাবারকে আমি বোথ সাইড দিয়ে দুটো আঙুল দিয়ে টান দিলাম, সেটা কিছুটা দৈর্ঘ্যের প্রসারণ ঘটলো, আকারে বড় হয়ে গেল। কিন্তু যখনই আমরা আঙুল দুটো সরিয়ে নেবো ওই রাবারের মধ্যখান থেকে, তখনই সেই রাবারটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে যাবে বা ফিরে যেতে চাইবে। যে বলের কারণে রাবারটার আকার আকৃতি বৃদ্ধি পেয়েছিল তাকেই বলা হচ্ছে ডিফর্মিং ফোর্স। কিন্তু যে আকার আকৃতির কারণে সেই রাবার আবার তার পূর্বের অবস্থায় ফিরে গেল, তাকে বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ওকে, শিবম আর সুজিত, তোমাদের জন্য আরেকবার বলছি বিষয়টা। দুটো টার্ম সম্পর্কে আমরা আজকে পরিচয় করব। প্রথমে বিষয়টা হচ্ছে ডিফর্মিং ফোর্স আর রিস্টোরিং ফোর্স। ডিফর্মিং ফোর্স জিনিসটা কি স্যার? বলছে কোনো বস্তুর
আকার বা আকৃতির পরিবর্তনের জন্য যে বলের প্রয়োজন হয় বা যে বলের কারণে কোনো বস্তুর আকার বা আকৃতি বা আকার ও আকৃতি উভয়ই পরিবর্তন হয় তাকেই বলা হচ্ছে ডিফর্মিং ফোর্স। এরপরে আসছে রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স হচ্ছে সেই ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল, রিস্টোরিং ফোর্স বা রিস্টোরিং বল হচ্ছে সেই বল যার দরুন কোনো বস্তুর আকার আকৃতি পরিবর্তন হওয়ার পর সে আবার তার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাকেই বলা হচ্ছে রিস্টোরিং ফোর্স। ক্লিয়ার হয়েছে? শিবম, সুজিত, ক্লিয়ার হয়েছে কিনা জানাবে। শিবম, ক্লিয়ার হয়েছে? ওকে। এরপর আসছি ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডি সম্পর্কে। ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডি সম্পর্কে। ইলাস্টিক বডি মানে কি না, যার উপর কোনো বাহ্যিক বল প্রয়োগ করলে ইলাস্টিক বডি অর্থাৎ ইলাস্টিক বডি, এই চ্যাপ্টারের নাম হচ্ছে ইলাস্টিসিটি, যার বাংলা আক্ষরিক অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে ইলাস্টিক বডি মানে কি? স্থিতিস্থাপক বস্তু। স্থিতিস্থাপক বস্তু বা ইলাস্টিক বডি কাকে বলে না, বাহ্যিক বলের দরুন এক্সটার্নাল ফোর্স, বাহ্যিক বল মানে হচ্ছে এক্সটার্নাল ফোর্স অর্থাৎ বাইর থেকে প্রযুক্ত কোনো বলের দরুন যার আকার বা আকৃতির কোনো পরিবর্তন ঘটে স্বল্পক্ষণের জন্য বা দীর্ঘ সময়ের জন্য, যে তাকে বলবো আমরা ইলাস্টিক বডি। মানে কি, ইলাস্টিক বডি তাকেই বলবো যার উপর আমরা বাহ্যিক বল প্রয়োগ করলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটবে। বাহ্যিক বল মানে যে কোনো ধরনের বল হতে পারে, সেটা চাপ হতে পারে, টান হতে পারে, ছিলে দেওয়া হতে পারে, বা একটা কোনো একটা জায়গাতে প্রেসার দিয়ে দিলাম একটা আঙুল দিয়ে, সেটাও হতে পারে। এগুলো হচ্ছে এক ধরনের ইলাস্টিক ফোর্স বা ডিফর্মিং ফোর্স। এবার হচ্ছে প্লাস্টিক বডি মানে কি না, যাদের উপর বল প্রয়োগ করলে তারা হয়তো কোনো আকার বা আকৃতি পরিবর্তন করতে পারবে, কিন্তু তাদের উপর থেকে সেই বলটা ফিরিয়ে নিলে তারা আর পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না, তাকে বলা হচ্ছে প্লাস্টিক বডি। যেমন তুমি একটা প্লাস্টিকের কোনো একটা খেলনা নিয়ে নাও বা প্লাস্টিকের কোনো একটা বোতল নিয়ে নাও, যে কোনো একটা ডিভাইস নিয়ে নাও প্লাস্টিকের, তারপর তুমি সাধারণত কোনো একটা প্রেসার জোরে প্রসেসর একটা দিয়ে দাও, তার আকার আকৃতির পরিবর্তন ঘটে গেল। কিন্তু যখন তুমি তোমার ওই বাহ্যিক বলটা সরিয়ে নিচ্ছ, তখন নিশ্চয়ই সে আর তার আগের অবস্থায় ফিরে যেতে পারছে না। সেই কারণে তাকে আমরা ইলাস্টিক বডি বা স্থিতিস্থাপক বস্তু বলতে পারবো না। ক্লিয়ার হয়েছে? সেই কারণে তাদের আমরা বলবো প্লাস্টিক বডি, তাদের আর আমরা ইলাস্টিক বডি বলতে পারবো না, তখন এই কারণেই তাদের নাম হবে প্লাস্টিক বডি। আর এটাই ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডির ডিফারেন্স। ইলাস্টিক বডিরা কি হয় না, তাদের উপর বল প্রয়োগ করে তাদের আকার আকৃতির পরিবর্তন ঘটে, কিন্তু ওই বল সরিয়ে নিলে তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে যায় খুব সহজেই। কিন্তু প্লাস্টিক বডির ক্ষেত্রে এই ঘটনাটা লক্ষ্য করা যায় না। বুঝতে পেরেছো কিনা জানাবে। আকাশ, শিবম, সুজিত, বুঝতে পেরেছো কিনা একটু ফিডব্যাক দাও। আর না বুঝতে পারলে কোন জায়গাটায় বা কোন টার্মটা আবার বলবো সেটা বলো। শিবম, সুজিত, ওকে, ক্লিয়ার হয়েছে আশা করি। কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো। তাহলে এরপর ইলাস্টিসিটি কাকে বলে না, ইলাস্টিসিটি কথার অর্থ হচ্ছে স্থিতিস্থাপকতা। না, কাকে বলে তাহলে ইলাস্টিসিটি না, বলছে বাহ্যিক বল প্রয়োগ করে, বিষয়টা বোঝানোর চেষ্টা করছি, বোঝার চেষ্টা করো, কথাটা মন দিয়ে শোনো। বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি এই পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত করলে অর্থাৎ সরিয়ে নিলে বস্তুটি তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায় বা পূর্বের অবস্থায় ফিরে যেতে পারে, তাকেই সেই ধর্মকেই বলবো ওই বস্তুর স্থিতিস্থাপকতা।
বা স্থিতিস্থাপক ধর্ম, ইলাস্টিসিটি। ক্লিয়ার হয়েছে? তার মানে কি হলো বিষয়টা একটু ক্লিয়ারলি বলি। ওই যে রাবার, রাবারে আবার ফিরে যাও, ওই রাবারে টান দিলাম, টান দেওয়ার ফলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটলো। কিন্তু যখনই আমি আবার ওই বাহ্যিক বলটা সরিয়ে নেব, তখনই সে আবার তার পূর্বের আকার আকৃতিতে ফিরে যাবে। এই যে ধর্মটা, যে ধর্মের কারণে সে তার পূর্বের অবস্থায় ফিরে গেল বাহ্যিক বল অপসারণ করার পরে, সেই ধর্মকেই বলা হচ্ছে ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা। কিন্তু প্লাস্টিকের ক্ষেত্রে কি আমরা এই বিষয়টা লক্ষ্য করি? জানাবে, প্লাস্টিকের ক্ষেত্রে কি আমরা এই বিষয়টা লক্ষ্য করি? কোন প্লাস্টিক কি পারবে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে বাহ্যিক বল যখন আমরা সরিয়ে নেব? পারবে? আকাশ, শিবম, সুজিত জানাবে, ফিডব্যাক দেবে পারবে কিনা। আচ্ছা, আর একবার বলবো, বিষয়টা বোঝার চেষ্টা করো। স্থিতিস্থাপক ধর্ম বা স্থিতিস্থাপকতা কাকে বলে? বিষয়টা বলছে বাহ্যিক বল প্রয়োগ করে, বাহ্যিক বল মানে বাইরে থেকে প্রযুক্ত বল, বা বাইরে থেকে প্রযুক্ত বল প্রয়োগ করে কোনো বস্তু। না স্যার, কোশ্চেন আপনার কোশ্চেনটা কোশ্চেন হচ্ছে যে প্লাস্টিক কি তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে যখন আমরা প্লাস্টিকের উপর থেকে বাহ্যিক বলটা সরিয়ে নেব? কোশ্চেন ক্লিয়ার হয়েছে? পলিথিন পারবে না স্যার, পলিথিন পারবে না নয় তো, কোনো প্লাস্টিকই পারবে না। তুমি একটা প্লাস্টিকের বোতলকে হিট দিয়ে গলিয়ে দাও, গলানোর পর হিটটা সরিয়ে নাও, সেই বোতলটাকে তুমি কি পূর্বের আকারে দেখতে পাবে? নিশ্চয়ই পাবে না। তার মানে এটাই হচ্ছে ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডির মধ্যে ডিফারেন্স। এটাই হচ্ছে ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডির মধ্যে ডিফারেন্স। তাই আমরা কখনো ইলাস্টিক বডি আর প্লাস্টিক বডিকে এক ভাবতে বা বলতে পারি না। হুম। এবার একটু একটা অন্য বিষয়ে আসবো, যে রাবার ও ইস্পাত। আমরা রাবার দেখেছি আর ইস্পাত দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে, রাবার বেশি ইলাস্টিক না স্টিল বা ইস্পাত বেশি ইলাস্টিক? কোনটা বেশি ইলাস্টিক? একজন বলছে রাবার বেশি ইলাস্টিক, আর একজন বলছে ইস্পাত বেশি ইলাস্টিক। কেন? বিষয়টি খোঁজলা করা হোক। কাকে আমরা বেশি ইলাস্টিক বলবো? না যে তাড়াতাড়ি তার পূর্বের আকার আকৃতি ফিরে পেতে পারবে। তাহলে তুমি বলো তো, একটা রাবারের উপর তুমি একটা বল প্রয়োগ করলে, ধরে নাও 5 নিউটন বল প্রয়োগ করলে, বলের একক যেহেতু নিউটন, তাই বলে মনে করো, জাস্ট একটা কল্পনা করো যে 5 নিউটন বা 5 একক বল প্রয়োগ করলে রাবারের উপর, আর ঠিক একই পরিমাণ বল প্রয়োগ করলে ইস্পাতের উপর বা স্টিলের উপর, একই সময় প্রয়োগ করলে। এবার বলো তো, এই 5 নিউটন বলটা প্রয়োগ করার 1 মিনিট পর বা কিছু সময় পর দুটো বস্তু থেকেই ওই বলটা আবার সরিয়ে নেব, তখন কে সব থেকে আগে তার পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে? রাবার আগে ফিরে যাবে তার পূর্বের অবস্থায়, না স্টিলটা আগে ফিরে যাবে তার পূর্বের অবস্থায়? ইস্পাত আগে ফিরে যাবে তার পূর্বের অবস্থায়। রাবার আগে ফিরে যাবে তার পূর্বের অবস্থায়। তার মানেটা কি হচ্ছে? কে তাহলে বাহ্যিক বলের বিরুদ্ধে বেশি কাজ করছে? রাবার বেশি কাজ করছে না, স্টিল বেশি কাজ করছে। কি বলছি বিষয়টা একটু বোঝার চেষ্টা কর। বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা, একই পরিমাণ তো বল প্রয়োগ করলাম, এবার ওই বলের বিরুদ্ধে রাবার বেশি বাধা দেবে না স্টিল বেশি বাধা দেবে?
কোনটাকে পরিবর্তন করতে বেশি বল প্রয়োজন হবে? স্টিলকে প্রভাবিত করতে বা স্টিলের আকার আকৃতি পরিবর্তন করতে নিশ্চয়ই বেশি বল লাগবে রাবারের তুলনায়। তার মানে রাবার স্টিল তার পূর্বের আকার আকৃতি হুট করে পরিবর্তন করতে চাইছে না রাবারের মতো। তার মানে স্টিলের স্থিতিস্থাপক ধর্ম অনেকটাই বেশি মজবুত রাবারের স্থিতিস্থাপক ধর্মের তুলনায়। যে মানে কি বিষয়টা একটু বুঝতে হবে এখানে, যে ধর্মের তুলনায় সেটা পূর্বের আকার আকৃতি হুট করে পরিবর্তন করতে চাইছে না, তাকেই বলবো তার বিশেষ স্থিতিস্থাপক ধর্ম। কথাটা ক্লিয়ার হয়েছে কিনা জানাতে। আকাশ, সুজিত, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা জানাবে, না হলে আবার বলবো। বুঝলে না? আচ্ছা, আবার ব্যাক করছি স্থিতিস্থাপকতা কাকে বলে। চলো, বিষয়টা যতক্ষণ না বুঝতে পারছো ক্লিয়ার করার চেষ্টা করছি, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। প্রথমে আসছে স্থিতিস্থাপকতা কাকে বলে। না বলছে বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আকৃতি বা আয়তন বা উভয়েরই পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের ফলে বস্তুটি ওই পরিবর্তনের প্রচেষ্টাকে, অর্থাৎ ওই পরিবর্তনের আমি যে চেষ্টা করলাম এই চেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার আকৃতি ফিরে পায়, তাকেই তার স্থিতিস্থাপকতা বলবে। তার মানে কি? না একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলে যে বস্তু হুট করে তার অন্য আকার আকৃতি লাভ করতে পারবে না, অর্থাৎ অন্য আকার আকৃতিতে হুট করে পরিবর্তন হতে পারবে না, তাকেই মনে করবো যে তার নিজের আকার আকৃতি ধরে রাখার ক্ষমতা বেশি। এই যে নিজের আকার বা আকৃতি ধরে রাখার ক্ষমতা, এটাই তো স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি। এবার বলো, রাবারের উপর একটা বল প্রয়োগ করলাম এবং একই রকম বল ইস্পাতের উপর প্রয়োগ করলাম, কে তার নিজের বা আকার বা আকৃতি বেশিক্ষণ ধরে রাখতে পারবে? এক সেকেন্ড wait। যে বস্তুটা ওই বলটাকে বেশি বাধা দেবে তার স্থিতিস্থাপকতা বেশি। অ্যাবসলিউটলি রাইট, ঠিক ধরেছো সুজিত, ঠিক ধরেছো। তাহলে বলো তো, একই বল যদি আমি রাবার এবং ইস্পাতের মধ্যে দিই, কে তার নিজের অবস্থাটা বেশি ধরে রাখতে পারবে? নিশ্চয়ই ইস্পাত তার নিজের অবস্থাটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে। আর রাবার তো সামান্য বল দিলেই তো সে তার আকার আকৃতি পরিবর্তন করে ফেলবে। তাহলে কার স্থিতিস্থাপকতা বেশি হবে, রাবারের না ইস্পাতের? ইয়েস, ইস্পাতের স্থিতিস্থাপকতা বেশি। এই জন্য বলেছে বাহ্যিক বলের বিরুদ্ধে যে বস্তুর বাধা প্রদানের ক্ষমতা বেশি, পদার্থবিজ্ঞানের ভাষায় বা ফিজিক্সের ভাষায় তার স্থিতিস্থাপকতা বেশি। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্য বা আয়তনের পরিবর্তন ঘটাতে যে পদার্থে যত বেশি বাহ্যিক বল প্রয়োগ করার প্রয়োজন হয়, পদার্থবিজ্ঞানের ভাষায় অনুযায়ী তাকে তত বেশি স্থিতিস্থাপক বলে, সেটা তত বেশি ইলাস্টিক হয়। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? ইয়েস, ক্লিয়ার হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে কার ইলাস্টিসিটি বেশি, আর প্লাস্টিক আর ইলাস্টিক অবজেক্টের ডিফারেন্স কি, কাকে প্লাস্টিক বলবো কাকে ইলাস্টিক বলবো। এরপর আসছি স্ট্রেস আর স্ট্রেন। স্ট্রেস আর স্ট্রেন, তবে এখানে যাওয়ার আগে একটা বিষয় বলে রাখা ভালো, যে উষ্ণতার পরিবর্তন ঘটলেও ধাতুর স্থিতিস্থাপকতা পরিবর্তন হয়। মানে কি? স্থিতিস্থাপকতা উষ্ণতার উপর নির্ভরশীল। সাধারণত উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে। কারণ কি বলতো, যখন উষ্ণতা বেড়ে যাবে বস্তুটা গলে যাবে, নরম হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। সেই কারণে সেটা পূর্বের অবস্থায় যাওয়ার সম্ভাবনাটা বা সেই যে আগের মতো বন্ড, অণু টু অণু যে একটা কানেকশন, একটা যে ক্রিটিক্যাল স্ট্রং বন্ড ছিল অণুর সঙ্গে অণু, সেই বন্ডটা কিন্তু আর আগের মতো মজবুত থাকবে না। তার মানে তার স্থিতিস্থাপকতা ধর্ম লোপ পাবে, তার কমে যাবে, যেহেতু গলে নরম হয়ে গেছে। এই কারণে উষ্ণতা বাড়লে স্থিতিস্থাপকতা কমে এবং উষ্ণতা কমলে স্থিতিস্থাপকতা বাড়ে। হুম।
এরপর আসছি এক সেকেন্ড ওয়েট, কাকে আমরা বলবো পারফেক্টলি রিজিড বডি, বিষয়গুলো একটু বোঝার আছে। পারফেক্ট রিজিড বডি বা পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু কাকে বলবো? পারফেক্টলি রিজিড বডি কাকে বলবো? না, যে কোনো পরিমাণের বাহ্যিক বল প্রয়োগ করেও, মানে যে কোনো বাহ্যিক বল প্রয়োগ করেও যে বস্তুর বিভিন্ন অংশের মধ্যে কোনো আপেক্ষিক সরণ বা আপেক্ষিক পরিবর্তন বা কোনো রকম পরিবর্তন ঘটানো যায় না, অর্থাৎ বস্তুটির মধ্যে কোনরূপ বিকৃতি সৃষ্টি করা যায় না, তাকে পূর্ণ দৃঢ় বস্তু বা পারফেক্টলি রিজিড বডি বলে। তবে হিরে ও কাঁচকে অনেকটা পারফেক্টলি রিজিড বডি বলে ধরা হয়। যেমন ধরো তুমি কাঁচ বা হিরে নিলে, একে তুমি যদি ধাক্কা মারতে যাও কি হবে? ভেঙে যাবে, পুরো নষ্ট হয়ে যাবে। তার মানে কি, সে তার পূর্বের অবস্থায় ফিরে আসতে পারছে না, আর ভেঙে গেলে গুঁড়ো হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ইউজলেস হয়ে যাচ্ছে। তার মানে কি, এরা হচ্ছে পারফেক্টলি রিজিড বডি। অনেকটা এই জন্য বলা হয় এদেরকে পারফেক্টলি রিজিড বডি, একান্ত দৃঢ় বস্তু। এবার হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কাকে বলে? পারফেক্টলি ইলাস্টিক বডি, বা এর সঙ্গে জড়িত আছে ইলাস্টিক লিমিট কাকে বলে? না বলছে, বিষয় বোঝার চেষ্টা করো, গল্পের স্বরে শোনার চেষ্টা করো, দেখবে মনে থেকে যাবে। বলছে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পরেও, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পরেও ওই অপসারণ করলে বস্তুটি যদি অনুরূপ তার পূর্বের আকার ও আয়তন ফিরে পায়, তবে এই বস্তুকে পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলবো। তার মানে কি, তার মধ্যে কোন রকম পরিবর্তন লক্ষ্য করা যায়নি যখন ওই বলটা আমি সরিয়ে নিয়েছি, সেই কারণে তাকে আমরা বলছি পারফেক্ট রিজিড বডি বা পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পারফেক্ট রিজিড নয়, পারফেক্ট ইলাস্টিক বডি, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ক্লিয়ার হয়েছে? আরেকবার একটু বলছি, বোঝার চেষ্টা করো। বলছে বাহ্যিক বলের প্রভাবে, বাহ্যিক বলের প্রভাবে কোন বস্তু বিকৃত হওয়ার পর কি তার মধ্যে একটা আকার আয়তনের পরিবর্তন এলো, এবার হওয়ার পর ওই বলটা যখন আমি সরিয়ে নেব, তখন সে তার পূর্বের আকার বা আয়তন লাভ করবে। আকারও লাভ করতে হবে, আয়তনও লাভ করতে হবে, শুধু আয়তন না, আকারও লাভ করতে হবে, স্ট্রাকচারটাও যেন সেম আছে এবং ভলিউমটাও যেন সেম আছে, তবেই আমরা তাকে বলতে পারবো পারফেক্টলি ইলাস্টিক বডি। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে কিনা জানাবে আকাশ, সুজিত। ওকে, আকাশ ক্লিয়ার হয়েছে? আকাশ, ওকে। এরপর হচ্ছে পূর্ণ প্লাস্টিক বা পারফেক্টলি প্লাস্টিক কাকে বলে? আচ্ছা, তার আগে একটু একটা বিষয় বলি, ইলাস্টিক লিমিট কাকে বলে? স্থিতিস্থাপক সীমা। কোনো বস্তু স্থিতিস্থাপক হবে তার তো একটা সীমা থাকবে, কিছু একটা তো লিমিটেশন থাকবে, সেই বিষয়টা কি? না, বলছে কোনো বস্তুই যে কোনো পরিমাণ বাহ্যিক বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক নয়। যে কোনো পরিমাণ বাহ্যিক বল দিলে যে কোনো বস্তুই তো ভেঙে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, তার মানে তো কোনো বস্তুকে আমরা পূর্ণ স্থিতিস্থাপক বলতে পারি না, কিন্তু প্রায় কাছাকাছি পূর্ণ স্থিতিস্থাপক বলতে পারি। অ্যাপ্রক্সিমেশন, বাহ্যিক বলের এই নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক। সেই বলটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। কোনো বস্তুকে 5 নিউটন বল প্রয়োগ করলে তার মধ্যে পরিবর্তন এলো না, আবার কোনো বস্তুর ক্ষেত্রে 1 নিউটন বল প্রয়োগ করলে তার মধ্যে পরিবর্তন চলে আসছে। অর্থাৎ অবজেক্ট টু অবজেক্ট এটা ভ্যারি করবে, ফোর্সটা ভ্যারি করবে, যে কতটা ফোর্স ওর মধ্যে অ্যাপ্লাই করলে ওর মধ্যে চেঞ্জ আসবে কি আসবে না, তার মিডিলে থেকে যাবে ব্যাপারটা, কনক্লুশনটা। এজন্য বলেছে কোনো বস্তুই যে কোনো পরিমাণ বাহ্যিক বলের জন্য পূর্ণ স্থিতিস্থাপক নয়। বাহ্যিক বলের একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত প্রত্যেক বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক। তার মানে কি, ধরো একটা রাবারকে আমি টান দিলাম, এই রাবারটা ওই পরিমাণ টানের নিশ্চয়ই একটু কম টান হলে নিশ্চয়ই রাবারটার মধ্যে কোনো রকম পরিবর্তন আসতো না,
তার মানে ওই সময় ওই রাবারটা ছিল পূর্ণ স্থিতিস্থাপক ওই নির্দিষ্ট বলের জন্য। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? বিষয়টা অবজেক্ট টু অবজেক্ট ভ্যারি করবে। সুজিত, আকাশ, বুঝতে পেরেছো? বুঝতে না পারলে বলো, আরেকবার বলবো। আকাশ বুঝতে পেরেছে, সুজিত বুঝতে পেরেছে। ওকে। এরপর হচ্ছে পূর্ণ প্লাস্টিক কাকে বলে বা অস্থিতিস্থাপক বস্তু কাকে বলে? না, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তু বিকৃত হওয়ার পর ওই বল অপসারণ করলেও বস্তুটি যদি তার বিকৃত অবস্থাতেই থেকে যায় তবে ওই বস্তুকে পূর্ণ প্লাস্টিক বস্তু বলে বা পারফেক্টলি প্লাস্টিক বা ইনইলাস্টিক বডি বলে। ইলাস্টিক থেকে ইনইলাস্টিক অপোজিট ওয়ার্ড, লাস্টিক টু ইনইলাস্টিক। পারফেক্টলি প্লাস্টিক বা ইনইলাস্টিক বডি। ওকে। এরপর আসছি স্ট্রেস আর স্ট্রেন সম্পর্কে। এই জায়গাটা একটু কিন্তু প্রবলেম মনে হতে পারে, একটু বোঝার চেষ্টা করবে, ধীরে ধীরে বোঝাবো। গুলিয়ে ফেলবে না দুটো বিষয়কে। দুটো বিষয় সত্যিই আলাদা, কিন্তু ভাষাগত ভাবে একটু মনে হতে পারে প্রথমে যে একই, কিন্তু কখনোই একই না। প্রথমে আসছি স্ট্রেস কাকে বলে। আগে বিষয়টা বোঝো, শোনো মন দিয়ে। বলছে বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির, বিকৃতি মানে কি পরিবর্তন, আকার বা আয়তনের পরিবর্তনকে বিকৃতি বলে। তাহলে কি বললাম, বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভিতরে একটি প্রতিক্রিয়া বলের উদ্ভব হয়। এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে, বাহ্যিক যে বলটা আমি প্রয়োগ করছি ওই বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে, অর্থাৎ অ্যাটাক করবে, গার্ড দেবে, প্রতিরোধ করতে চেষ্টা করে। বাহ্যিক বল সরিয়ে নিলে এই আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকে, তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বলকেই তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত প্রতিক্রিয়া বা রিয়াকশন ফোর্স, অ্যাকশন ফোর্সকে আমরা ক্রিয়া বল বলি আর রিয়াকশন ফোর্স হচ্ছে প্রতিক্রিয়া বল, প্রতিক্রিয়া বলকেই পীড়ন বলে। পীড়ন কাকে বলে ক্লিয়ার হয়েছে কিনা জানাবে। ক্লিয়ার হয়েছে না আবার বলবো? সুজিত, আকাশ। ওকে, 1 সেকেন্ড। ওকে, শোনো। বাহ্যিক বল প্রয়োগ করবো কোনো একটা বস্তুতে। বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতির সৃষ্টি হবে, মানে কি আকার বা আয়তনের পরিবর্তন হবে। এই যে আকার বা আয়তনের পরিবর্তন হয়েছে তার জন্য সৃষ্টি হলে এই স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটির জন্য ওই বস্তুর ভেতরে একটি রিয়াকশন ফোর্স ক্রিয়েট হবে। রিয়াকশন ফোর্স মানে কি প্রতিক্রিয়া বল তৈরি হবে। এই প্রতিক্রিয়া বল যে তৈরি হবে, এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে। কেন চেষ্টা করে স্যার? না কারণ সে তার পূর্বের আকার বা আয়তনটা ধরে রাখতে চাইছে। কেন বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করছে? কারণ সে তার পূর্বের আকার বা আয়তনটা ধরে রাখতে চাইছে। এই কারণে এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করে। বাহ্যিক বল সরিয়ে নিলে, এবার বাহ্যিক বল সরিয়ে নেব, তো বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে, বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। বাহ্যিক বলের প্রভাবে, এই যে বাহ্যিক বল প্রয়োগ করছো, সেই বাহ্যিক বলের প্রভাবে বস্তুর প্রস্থচ্ছেদ বা তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত যে প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বলকেই বলা হচ্ছে পীড়ন। এবার বলো ক্লিয়ার হয়েছে কিনা সুদীপ, আকাশ। সুজিত ক্লিয়ার হয়েছে?
সুজিত ক্লিয়ার হয়েছে কিনা জানাবে। স্যার এর ম্যাথমেটিক্যাল ফর্মটা একবার বলুন। ওটা পরে আসছে, এখন ম্যাথমেটিক্যাল ফর্ম কিছু নেই। ও ম্যাথমেটিক্যাল ফর্মটা এই জায়গাতে নয়, একটু পরে আসছে, বিস্তারিত আসবো, এর ভাগ আছে। আগে পীড়ন আর বিকৃতির ধারণা পরিষ্কার করব, তারপর তাদের ডিস্ট্রিবিউশন বা তাদের ভাগগুলোতে আসবো। হ্যাঁ, এবার আসছে তাহলে বিকৃতি বা স্ট্রেন কাকে বলে। স্ট্রেন বলছে, এটা একটু মন দিয়ে শোনো। এবার পীড়ন বুঝে গেছো, যে বাহ্যিক বলকে যে অভ্যন্তরীণ বল বাধা প্রয়োগ করবে তার পূর্ব অবস্থা ধরে রাখার জন্য, তাকেই বলা হচ্ছে পীড়ন। এটা কি হবে? প্রতি একক ক্ষেত্রফলে। এটা মাথায় রাখতে হবে, পার ইউনিট এরিয়া, প্রতি একক ক্ষেত্রফল। বিষয়টা, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম, প্রতি একক ক্ষেত্রফল। এবার আসছে বিকৃতি। কি বলছে না, বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ পরস্পরের থেকে দূরে সরে যায় বা কখনো কখনো কাছেও সরে আসে। ফলে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বিকৃতি বলা হয়। তার মানে দৈর্ঘ্য, আকার, আয়তনের পরিবর্তনকে কি বলা হচ্ছে? বিকৃতি বলা হচ্ছে। কি বললাম? বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তু, বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ পরস্পরের থেকে দূরে সরে যায় বা কখনো কখনো কাছে সরে আসে। ফলে বস্তুটির দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটে। এই পরিবর্তনকে বিকৃতি বলা হয়। বিকৃতি বুঝতে পেরেছো কিনা জানাবে। বিকৃতি বুঝতে পেরেছো? আকাশ, বিকৃতি বুঝতে পেরেছো? সুজিত বুঝতে পেরেছো কিনা জানাবে। ধারণাটা বুঝতে পেরেছো কিনা জানাবে, তারপর ভাগে আছে, কি কি ভাগ আছে। মানে বস্তুর অভ্যন্তরীণ কণার পরিবর্তন হলো পীড়ন, আর বাহ্যিক পরিবর্তন বিকৃতি। না না না, বিষয়টা তেমন নয়, বুঝতে ভুল করছো। পীড়ন কাকে বলছে না, পীড়ন হচ্ছে, কথাটা মন দিয়ে শোনো, জাস্ট যেটা বলছি কোনো কিছু দেখো না, জাস্ট আমার কথাটা মাইন্ডে নেওয়ার চেষ্টা করো। কি বলছি? বাহ্যিক বলের প্রভাবে কোনো বস্তুর মধ্যে বিকৃতি সৃষ্টি হলে, বিকৃতি মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তনের পরিবর্তন, ওকে। বিকৃতি সৃষ্টি হলে স্থিতিস্থাপকতার জন্য বস্তুর ভেতরে একটি প্রতিক্রিয়া বল উদ্ভব হয়। এবার প্রশ্ন হচ্ছে, স্যার প্রতিক্রিয়া বলটা উদ্ভব হলো কেন? না, কারণ সেই বস্তুটি তার পূর্বের আকার বা আকৃতি বা আয়তন ধরে রাখতে চাইছে। সেই কারণেই কিন্তু ওখানে আমি যে বলটা প্রয়োগ করছি তার বিপরীতে একটি প্রতিক্রিয়া বল তৈরি হচ্ছে, যেটা নিউটনের তৃতীয় গতি সূত্র। প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল বর্তমান, সেই প্রতিক্রিয়া বল এখানে তৈরি হচ্ছে। এবার বস্তু তৈরি করছে বা বস্তুর মধ্যেই তৈরি হচ্ছে, যেহেতু বস্তুর উপর আমি বল প্রয়োগ করেছি, তাই প্রতিক্রিয়া বল তৈরি হলো। এবার এই প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল বাহ্যিক বলকে প্রতিরোধ করতে চেষ্টা করবে। কারণ কি? না, সে তার পূর্বের আকার বা আয়তন ধরে রাখতে চাইছে। তাই বাহ্যিক বল সরিয়ে নিলে এই অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বল বস্তুকে পূর্বের অবস্থায় ফিরে যেতে সাহায্য করে। বাহ্যিক বলের প্রভাবে বস্তুর তলের প্রতি একক ক্ষেত্রফলে উদ্ভূত এই প্রতিক্রিয়া বলকে বলা হচ্ছে পীড়ন। সুজিত, বিষয়টা ক্লিয়ার হয়েছে কিনা জানাবে। সুজিত, বিষয়টা এবার ক্লিয়ার হয়েছে কিনা জানাবে। হুম, এবার ক্লিয়ার হয়েছে। আর বাহ্যিক পরিবর্তন নয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার পরিবর্তন। ঠিক আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আয়তন, এগুলোর পরিবর্তন। হুম, হ্যাঁ, এটাকে এক ধরনের তুমি বাহ্যিক পরিবর্তন বলতে পারো, যেহেতু বাহ্যিক দিক থেকে এগুলো দর্শনীয় বা উপলব্ধি করা যাচ্ছে, সেই কারণে তুমি বাহ্যিক পরিবর্তন বলে উল্লেখ করতে পারো।
এরপর আসছি এদের একটু ভাগ। তার আগে আসি একটু পীড়ন সম্পর্কে এবার বলি। দুটো জাস্ট ধারণা পরিষ্কার করলাম, এবার এদের সম্পর্কে একটু ইলাবোরেট বলবো। তাহলে পীড়ন আমরা কি লিখতে পারি, পীড়নের গাণিতিক ফর্মুলা কি লিখতে পারি না, পীড়ন সমান প্রযুক্ত বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রযুক্ত বল বাই বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পীড়নের মাত্রার একক কি হবে স্যার, দেখো বল বাই ক্ষেত্রফল। তাহলে পীড়নের মাত্রা মাত্রা কি হবে না, বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা বাই ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা কত, mlt⁻²। আর ক্ষেত্রফলের মাত্রা l²। এই নিচের l² উপরে উঠে যাবে, উপরে +1 নিচে 2, নিচে 2টা উপরে উঠে গেলে -2 হবে, +1 -2 -1 হয়, তাই l এর মাথায় -1, t এর মাথায় -2। এটা পীড়নের মাত্রা। এবার একক কি হবে না, একক হবে বল বাই ক্ষেত্রফল। এটাকে বলতে পারি ডাইন পার সেমি স্কয়ার। সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে কি হবে, ডাইন পার সেমি স্কয়ার। ডাইন পার সেমি স্কয়ার। আর এসআই পদ্ধতিতে হবে এবার এসআই পদ্ধতিতে হবে নিউটন পার মিটার স্কয়ার। মিটার স্কয়ার। ইয়েস। এরপর একটা রিলেশন জানবো, হুকের সূত্র বা হুকস ল। তার আগে বলো মাত্রার এটা ক্লিয়ার হয়েছে কিনা, মাত্রা একক বা তাদের যে সংজ্ঞাগুলো বোঝালাম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার আসছি হুকের সূত্র, হুকস ল। এটা কি বলছে না, এটা কিছুই বলছে না, সামান্য একটা কথা বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, বা পীড়ন বাই বিকৃতি সমান ধ্রুবক। 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 আজ যেটুকু বোঝালাম এটুকুই ভালো করে বোঝো, পড়ো, পরের দিন বাকি পার্টটা আলোচনা করব।
এখন বুঝতে পেরেছো? যে টার্ম গুলো বললাম, যেভাবে বোঝালাম, স্ট্রেনটা বলবো। ওকে, স্ট্রেনটা কিছু নয় বাবু। স্ট্রেনটা কি বললাম? বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর, অর্থাৎ কজ অফ এক্সটার্নাল ফোর্স হুইচ ইজ, বাহ্যিক বলের একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টের উপর আমি বাহ্যিক বল একটা প্রয়োগ করছি। এবার বাহ্যিক বল প্রয়োগ করার কারণে ওই বাহ্যিক বল প্রয়োগ করলাম, এবার বলো কি হবে এখানে? আকাশ, অ্যান্সার দাও। নট পার্মানেন্টলি। তাহলে বিষয়টা একটু বলছি, আরেকবার শোনো। বাহ্যিক বলের প্রভাবে স্থিতিস্থাপক বস্তুর বিভিন্ন অংশ চেঞ্জ দ্য শেপ, নট পার্মানেন্টলি। ট্রেনটা বলুন, চেঞ্জ দ্য শেপ, পারমান নট পার্মানেন্টলি। ঠিকই তো ধরেছো, ওই যে চেঞ্জ যে হবে ওই ঘটনাটাকেই তো বলা হচ্ছে স্ট্রেন। ওই যে চেঞ্জ হবে ওই ঘটনাটাকেই বলা হচ্ছে স্ট্রেন, আর কিছুই তো নয়। সিম্পল বিষয়। সেটা কতক্ষণ পার্মানেন্ট সেটা ফ্যাক্ট নয়, ওই যে চেঞ্জ যে হয়েছে এই ঘটনাটাই তো স্ট্রেন। আকাশ, এবার ক্লিয়ার হয়েছে? হুম। এবার এই চেঞ্জের কারণে তার দৈর্ঘ্য, আয়তন বা আকারের পরিবর্তন ঘটবে। এই পরিবর্তনকেই বিকৃতি বলছে। এই বিকৃতি আবার তিন প্রকার: দৈর্ঘ্যগত বিকৃতি, আয়তনগত বিকৃতি এবং আকারগত বিকৃতি। কিন্তু এই বিকৃতির কোনো একক নেই, কারণ কি বলতো, একটা দৈর্ঘ্যের সাপেক্ষে তো অন্য দৈর্ঘ্যেরই পরিবর্তন ঘটছে। তাহলে যেহেতু দুটোই দৈর্ঘ্যের একক, তাই তার একক কি হবে? এককের সাপেক্ষে এককের পরিবর্তন, তার কোনো একক থাকতে পারে না, তাই না? সুজিত, বিষয়টা বুঝতে পেরেছো? কেন বিকৃতির একক বা মাত্রা নেই?